আমার হাজবেন্ড আমার সাথে শারীরিক নির্যাতন করছে। আমি ওকে বারণ করতাম যে আমার কাছে আসতে না, তারপরেও আমার কাছে আসতো। আমার হাত বেঁধে আমার পা বেঁধে, আমি যদি বারণ করতাম আমার চুল ধরতো, চুল ধরে আমাকে মারতো, আমার গলা চিপে ধরতো, আমার ফোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই। ওই 20 দিন আমার কীভাবে গেছে আমি নিজে জানি। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই। আমি সারাদিন রাত 24 ঘন্টা কান্না করছি আমি আমার আম্মুর সাথে কথা বলার জন্য, আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। ও আমাকে ফোন দেয়নি। আমার নাম রোজা। প্রতারক এবং নির্যাতনকারীর নাম ঋত্বিক সাহা, তার বাবার নাম রাজু সাহা এবং মার নাম ঝিনুক রানী সাহা। বাসা গাজীপুর পুবাল সাতানিপাড়া। ঘটনার সূত্রপাত, একটা বিয়ের অনুষ্ঠানে তার সাথে আমার প্রথম সাক্ষাৎ। আমি পর্দাবৃত ছিলাম, তারপরেও সে সুযোগ বুঝে আমার সাথে কথা বলতেন। তার সাথে তখন আমার প্রথম পরিচয় হয়। এইখানেই শেষ ছিল না, এভাবে সে আমার সাথে ফেসবুক এবং আইডি ফোন নাম্বার জোগাড় করে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলে এবং বন্ধুত্বের প্রস্তাব দেয়। পরিচয় গোপন। ঋত্বিক সাহার ফেসবুক আইডির নাম ছিল RK ব্রো। ফেসবুকে কথাবার্তায় সে হিন্দু সেটা বোঝার কোনো উপায় ছিল না, কারণ তার মুখ ভর্তি ছিল দাড়ি। আর যেহেতু আমি মাদ্রাসা স্টুডেন্ট, আমি পর্দাবৃত ছিলাম, এর জন্য আমি বুঝতেও পারি না যে সেই হিন্দু অবস্থায় সে আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। ঋত্বিক এবং তার সাথে আমার গোপনেই এভাবে কথাবার্তা চলতো। এভাবে দিনের পর দিন কথা বলার পরে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় হঠাৎ করে। মাঝে মধ্যে আমাদের সাথে দেখা হতো, বিভিন্ন জায়গায় সে আমাকে নিয়ে যেত ঘুরতে বলার আশ্বাস দিয়ে। আমার সাথে বিভিন্ন ধরনের ছবি আপত্তিকর সে তুলে রাখতো, আমি না বললেও সে শুনতো না। এরপর এই ছবিগুলো নিয়ে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে অনেক হুমকি ধুমকি দেওয়া হয়। এভাবে ওর সাথে আমার সম্পর্ক কন্টিনিউ যায়। বিগত 8 মাস পরে আমি জানতে পারি যে সে একটি মেয়ের সাথে সম্পর্ক করে, মেয়ের বাসা হচ্ছে চাঁদপুর। তো জানার পরে তাকে আমি বলি যে এগুলো বলার পরে সে আমাকে অনেক হুমকি ধুমকি দেয় এবং আমাকে ব্লক করে দেয়। একটা মেয়ে আমাকে হঠাৎ ফোন দেয়, মানে মেসেঞ্জারে নক দেয় যে আপু আপনার সাথে অনেক কথা আছে। পরে আমি বলি যে কে? পরে বলতেছে যে উজ্জ্বলকে চিনেন? আমি বলছি হ্যাঁ। তো উজ্জ্বলের সাথে ওই মেয়ের নাকি 5 বছরের ফিজিক্যাল রিলেশন ছিল এবং এখানে যে টঙ্গীতে যে বাসা নিয়েছিল ওই মেয়ে 5 বছর ওর সাথে এখানে এসে থাকতো। তো ওই মেয়ের কাছ থেকে অনেক টাকা পয়সা নিছে এবং ওর সাথে শারীরিক মানসিকভাবে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে ওই মেয়ে। পরবর্তীতে জানতে পারি যে ওই মেয়েকে নাকি পরে 60,000 টাকা ব্যাগ দিছে উজ্জ্বল। বলছে যে আমি বিয়ের পরে আমি তোমাকে ব্যাগ দিয়ে দিব। পরে ওকে টাকা ব্যাগ দিয়ে দেয়। ওই মেয়ের মাধ্যমেই ওর ফ্যামিলিকে, মানে ও যেখানে বিয়ে করে ওই ফ্যামিলিতে আমি যোগাযোগ করি যে আমার সাথে এইভাবে 12 বছর প্রতারণা করছে, তো আপনারা কি করবেন? তো ওই ফ্যামিলিতে যখন বিয়ের আগেই মানে ওই মেয়েটা নাকি ওই ফ্যামিলিতে যোগাযোগ করছিল, বলছিল যে উজ্জ্বলের সাথে আমার সম্পর্ক আছে 5 বছরের, আপনারা কি করবেন? ওই ফ্যামিলি থেকে বলছে যে আমার কিছু করার নাই, এখন বিয়ে টিয়ে সব ঠিক হয়ে গেছে, তোমরা অন্য চিন্তা করো বা উজ্জ্বলের সাথে কথা বলো। তো ওই মেয়েকে আর কোনো পাত্তা দেয় নাই। পরবর্তীতে যখন আমি জানতে পারি এইসব বিষয়, আমি ওর ভাই প্রদীপ প্রফেসরকে ওনাকে ফোন দিই, বলি যে এই সমস্যা হয়েছে আর ওর সাথে এই অবস্থায় 12 বছর ধরে ও আমাকে ঝুলিয়ে রাখছে এবং টাকা পয়সা আত্মসাৎ করছে, আমার শারীরিক মানসিক নির্যাতন করছে। তো তারপরে হচ্ছে ওর প্রদীপ প্রফেসর বলে যে এখন কোনো কিছু করা সম্ভব না এবং ওনার বোনের যদি সংসার ভাঙে তো আমার ক্ষতি হবে। আমাকে বারবার হুমকি দেয় যে উজ্জ্বলও আমাকে ডিরেক্ট হুমকি দিছে যে আমার যদি সংসার ভাঙে তাহলে আমাকে মেরে ফেলবে, এইভাবে হুমকি দেয়। তো তারপরে আমি হচ্ছে ওর বাধ্য হয়ে ওদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে ওর ফ্যামিলির সাথে কথা বলে, মানে ওর ফ্যামিলি কোনো এগুলো নিবে না, বলতেছে এগুলো সম্পর্কে আমরা জানি না, এগুলো মিথ্যা বানোয়াট, তুমি নষ্টা মেয়ে, এইভাবে বলে আমাকে ওই বাড়ি থেকে আসলে চলে আসতে হয়। পরবর্তীতে প্রোটেক্ট আওয়ার সিস্টার আমাদের ভাইদের মাধ্যমে হচ্ছে জানতে পারি যে এরকম নারীদের হেল্প করার জন্য একটা সংস্থা আছে, ওনাদের মাধ্যমে আইনি সহায়তা দেওয়া হয়। তো তারপরে আমি আজকে এখানে আসছি। আসলে
এই ধরনের প্রতারক, এটা অ্যাকচুয়ালি আমার সাথে যেটা হয়েছে সেটা ভাগওয়া লাভ ট্র্যাপ, পরে ওই প্রোটেক্ট আওয়ার সিস্টার ওই ভাইদের মাধ্যমে জানতে পারি যে এটা এক ধরনের প্রতারণা। তো আমি একমাত্র ভিকটিম যেটা বলতে পারবো যে আমার সাথে 12 বছরটা কীভাবে কাটছে এবং কিভাবে আমাকে ভিকটিমাইজ করছে। তো এখন এখানে আসছি মূলত ওর মানে সবাইকে জানাতে যে আমার সাথে যেটা হয়েছে যেটা আর কোনো বোনদের সাথে না হয়, এবং আমাদের মুসলিম সমাজ এখনও জানে না যে হিন্দুরা আমাদের পিছনে লেগে আছে বা এরকমভাবে আমাদের মুসলিম নারীদের হ্যারাসমেন্ট করতেছে, মুসলিম বোনরা বারবার নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু কেউ এই বিষয়ে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতেছে না। আমি যখন ওদের বাড়িতে গেছিলাম তখন অনেক লোকজন জমা হয়ে গেছিলো। আমি 999-এ কল দিয়ে পুলিশ পাই নাই। আমি সলঙ্গা থানাতে ফোন দিয়ে ওখানে গেছি, বলছে যে আপনার কাছে কি প্রমাণ আছে, প্রমাণ নিয়ে আসেন, আর এখানে কেন আসছেন, আমাকে জানায় কি ওদের বাসায় গেছেন। তো একটা ভিকটিম যখন নিরুপায় হয়ে যায় তখন কি করবে সেটা কিন্তু সে জানে না, তাকে কিন্তু হেল্প করা উচিত, কিন্তু আমি কখনো কোনো জায়গা থেকে হেল্প পাই নাই, বরং ওর মাধ্যমে আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি এবং সব দিক থেকেই আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমার শারীরিক, মানসিক, এবং আমাকে দীর্ঘ 7 বছর ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেয় নাই, আমাকে ফ্যামিলির সাথে কথা বলতে দেয় নাই, আমাকে ফ্যামিলির সাথে মানে পুরাই আমি 7 বছরের ভিতরে আমি বাসায় যেতে পারি নাই। ও বলছে যে সে বিয়ে করবে, বাসায় গেলে আমার সাথে ঝগড়া করতো, মানে সবসময় অত্যাচার করতো, এরকম করতো। এবং কি আমি যখন বিয়ে করতে চাইতাম যে অন্য ছেলেকে বিয়ে করব, সে বিয়ে করতে দিবে না, বলতো যে আমার কাছে এই ভিডিও আছে, এগুলো আমরা ভাইরাল করে দিব, এবং বিয়ে করলে সে আবার আমাকে ছাড়াই নিয়ে আসবে, সে আমাকে ছাড়া থাকতে পারবে না। তো সে যদি আমাকে ছাড়া নাই থাকতে পারে তাহলে এখন কেন সচিবালয়ে যায় আশ্রয় নিছে, সে এখন মানে সচিবালয় চিনে গেছে এবং সচিবালয়ের মাধ্যমে মানে ওপর লেভেল থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে আমি যদি এগুলো সবাইকে বলে বেড়াই তাহলে আমাকে মেরে ফেলবে। তো এইটাই আসলে আমার বলার ছিল। এখন আমি চাই যে এটার যে কোনো একটা ব্যবস্থা হোক, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক আর সামাজিকভাবে হোক, এবং আমাদের মুসলিম ভাইদের দ্বারা হোক, এটার একটা সুষ্ঠু বিচার চাই। তো এটাই ছিল আমার শেষ বক্তব্য। আসসালামু আলাইকুম, আমি ভিকটিম নুসরাত জাহান। আমি একজন পদ্মাশীল নারী। আমি একজন পদ্মাশীল নারী। আমি মুসলিম পরিবারের মেয়ে। আমি মাদ্রাসাতে পড়ি ক্লাস 10-এর মধ্যে। আমার বাসা হয়েছে নোয়াখালীর মধ্যে। আমার নুসরাত জাহান, আমার নাম নুসরাত জাহান। আমার সাথে ফেসবুকের মধ্যে শুভ নামের একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, যার আসল নাম হয়েছে শুভজিৎ মণ্ডল। ও আমাকে বলছে ওর নাম শুভ, তার বয়স হয়েছে 20, ওর বাড়ি হয়েছে মদুদখালী, ডাকঘর বদরতলা, থানা আশাশুড়ি, জেলা সাতক্ষীরা। আমার সাথে ওর 2024 সালে মেসেঞ্জারে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ওর সাথে ও আমাকে বলছে ওর সাথে ফ্রেন্ড হতে। আমি ওর সাথে ফ্রেন্ড হয়ে ওর সাথে কথা বলি। কথা বলার পরে ও আমাকে বলছে কি ও আমাকে পছন্দ করে, আমাকে নাকি ভালো লাগে, ও আমার সাথে প্রেম করতেছে, আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি রাজি হই নাই বিদায় ও আমার ফেসবুকের মধ্যে আমার ছবি ছিল, আমাকে ধমক দেয় যে আমার ছবিগুলো খারাপ, ওর কাছে কি একটা আছে, ও আমার ওই ছবিগুলো খারাপ কিছু করে ও ছেড়ে দিব ফেসবুকের মধ্যে। পরে আমি বাধ্য হয়ে ওর সাথে আমি সম্পর্কটা করার পরে কয়েকদিন আমরা এরকম কথা বলি। কথা বলার 6 মাস পরেও আমার সাথে দেখা করতে বলে। পরে আমি বলছি আমি দেখা করবো না। পরে ও বলছে যে আমার ছবিগুলো ফেসবুকে ছেড়ে দিব। পরে আমার সাথে আমি ঢাকা আসার পরে ও চিঠিসৌধ আমাকে নিয়ে যায়, ওইখানে আমি ওর সাথে দেখা করি। দেখা করার পরে ও ওর বন্ধুর একটা বাসাতে ওর বন্ধু একটা বাড়িতে আমাকে মূল জিনিসটা বলে তুমি কি চাচ্ছ এটা বলো। ও আমাকে বিয়ে প্রলোভন দেখাইছে, বলছে যে ও আমাকে বিয়ে করবো, আমাকে ছাড়া থাকতে পারে না। পরে আমি ওর বিয়ের ইয়েতে রাজি হয়ে যাই, কীভাবে আমি জানি না, ওটার মধ্যে পা দিয়ে দিছি। তা ও যে হিন্দু এটা আমাকেও কখনো বলেনি। ও আমাকে বলছে কি ওর নাম শুভ, ওর ফেসবুক আইডির নামও শুভ দেওয়া ছিল। তারপরে বিয়ের প্রলোভন দেখে ও আমাকে বলছে কি আমার বাড়ি থেকে বের হয়ে যাইতে, না হয় আমার ছবিগুলো ফেসবুকে ছেড়ে দিব। পরে আমি আমার আম্মুর 1.5 লাখ টাকা নিয়ে বের হয়ে গেছি, 3 ভরি স্বর্ণ নিয়ে আমি বের হয়ে গেছি।
যাওয়ার পরে আমি আমাদের ওইখানে আমাদের নোয়াখালীতে মাইজি বাজারে আমি আসি। আসার পরে ও ওইখান থেকে আমাকে নিয়ে ঢাকা যাত্রাবাড়ি নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি গাড়িতে থাকা অবস্থায় ও আমাকে বলছে কি এখানে নাকি অনেক চোর ডাকাত আছে, আমি ওকে স্বর্ণ আর টাকাগুলো দিয়ে দিতাম। পরে আমি ওকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গাড়ি থেকে নামার পরে আমার অনেক পানির পিপাসা পাইছিল। আমি ওকে বলছি যে আমাকে পানি এনে দিতে। পরে ও আমাকে গোলা পানি বোতল খোলা আমাকে পানি এনে দিতে। পানিটা খোলা ছিল আর কালো কালারের ছিল। আমি খাইছি, পানির পিপাসা পাইছি দেখে। খাওয়ার পরে আমার প্রচুর ঘুম পাইতেছিল। আমি ওইখানে ঘুমাই গেছি। যখন আমার জ্ঞান আসে তখন আমি দেখি যে আমি একটা আবদ্ধ ঘরের মধ্যে। পরে আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কোথায়। ও আমাকে বলে যে ওটা নাকি ও বাসা ভাড়া নিচ্ছে। পরে আমি আবারও জিজ্ঞেস করার পরেও আমাকে একটা থাপ্পড় দিচ্ছে। দেওয়ার পরে ও বলছে কি এটা নাকি ও বাসা ভাড়া নিচ্ছে, আমি বেশি কথা বললেও আমাকে মেরে ফেলবো। পরে আর আমি কিছু বলতে পারিনি। ওর কাছে একটা সুই ছিল, আমাকে ভয় দেখাইতো। পরে এখানে 20 দিন আমি ওইখানে ছিলাম। ও আমাকে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন প্রচুর করছে। আমার হাতের ফোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমার হাত বেঁধে আমার সাথে শারীরিক নির্যাতন করছে। আমি ওকে বারণ করতাম যে আমার কাছে আসতে না, তারপরেও আমার কাছে আসতো। আমার হাত বেঁধে আমার পা বেঁধে। আমি যদি বারণ করতাম আমার চুল ধরে আমাকে মারতো, আমার গলা চিপে ধরতো। আমার ফোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই। ওই 20 দিন আমার কীভাবে গেছে আমি নিজে জানি। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই। আমি সারাদিন রাত 24 ঘন্টা কান্না করছি আমি আমার আম্মুর সাথে কথা বলার জন্য, আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। ও আমাকে ফোন দেয়নি। তারপরে ওইখানে 20 দিন ছিলাম। শারীরিক নির্যাতন তো করছে। আমাকে ঠিকমতো খাইতে দেয় না। সকালে খাবার দিত না, দুপুরে দিলে রাইতে দিত না, একটুখানি দিত যা আমার পেটও ভরে নাই। ওই 20 দিন আমার ভিতর ফাইট হয়ে গেছে। ওই 20 দিন আমি আমার ফ্যামিলিকে দেখি নাই, আমি খাইতে পারি না, ঠিক করে ঘুমাইতে পারি নাই। আমার হাত বেঁধে আমার সাথে শারীরিক নির্যাতন করছে। ও তারপরে যখন ও আমার সাথে শারীরিক নির্যাতন করতে আসে তখন আমি ওর অঙ্গ থেকে আমি বুঝতে পারি যে ও হিন্দু। পরে আমি ওটা জিজ্ঞেস করি তুমি কে। ও তখন উঁচু গলায় বলে ও ইস্কনের লোক হয়ে কাজ করে। আমি যদি বেশি কথা বলি তাহলে ও আমাকে মেরে ফেলবে। আমার গলা চিপে ধরছে। পরে আমি আর কিছু করতে পারি না। আমার সাথে শারীরিক নির্যাতন তখন করছে হাত বেঁধে। ইস্কনের কথা নিজের মুখে বলছে। বলার পরে 20 দিন পরে ও আমাকে বলে কি ওইখানে আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওর ফ্যামিলি যদি আমাকে মেনে নেয় তাহলে ও আমাকে ওইখানে বিয়ে করবে। বাবা এখন তুমি কি চাচ্ছ? আমি ওর বিচার চাই। হ্যাঁ, ও আমাকে পতিতালয় বিক্রি করে দিচ্ছে। ও ওই 20 দিন পর ওর বাড়িতে নিয়ে গেছে। ওর ঠাকু ও জেঠু ওর ঠাম্মা আমাকে বাজারের মেয়ে, খারাপ মেয়ে বলে ওইখান থেকে আমাকে তাড়াই দিচ্ছে। পরে ওইখান থেকে ওর একটা আবার নিয়ে আসছে। বাসে করে নিয়ে আসার সময় আমাকে বলছে কি ও যেহেতু ওর ফ্যামিলি কেউ আমাকে মেনে নেয় না তাহলে আমাকে চাকরি দিবে। পরে ওইখান থেকে ঢাকা আবার আমাকে ব্যাগ নিয়ে আসে। আনার পরে ওর একটা বন্ধু আছে সাব্বির, ওর সাথে যোগাযোগ করে সাব্বিরের বাসায় আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সাব্বির আর শুভ মিলে আমাকে ভয় দেখায় যে আমি যদি এখানে বেশি কিছু করি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি আর কিছু করতে পারিনি। পরে ওরা আমাকে চাকরি দিবে। শুভজিৎ আমাকে বলছে যে একটু পরে ও আসবো আর ও চাকরি নিয়ে দিব। শুভজিৎ চলে গেছে, শুভজিৎ আর আসেনি।